মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং রায় ঘোষণার পরেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা? এবং একই সঙ্গে এই রায় ঘিরে অভ্যন্তরীণ শুধু নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এই প্রতিক্রিয়াগুলো কি কি এবং একই সঙ্গে ভারত কি প্রতিক্রিয়া জানিয়েছে, এসব নিয়ে আজকে নিউজরুম লাইভে আলোচনা করব। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সহকর্মী মিনহাজ চৌধুরী। মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজরুম লাইভ থেকে। যেটি আমরা দেখছি যে শেখ হাসিনাকে নিয়ে যে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা প্রতিক্রিয়া জানিয়েছে, কি ধরনের প্রতিক্রিয়া তারা জানিয়েছে? জি মৌসুমী, আপনি জানেন যে গতকাল যখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনকে যখন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, এর পরবর্তীতে আজ দেখলাম যে আমরা বিভিন্ন যারা আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো আছে তারা এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে এই রায়কে ঘিরে। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ জাতিসংঘ, এছাড়া হিউম্যান রাইটস, তো তারা যেটি বলছে যে এই যে দুজন ব্যক্তি তাদের অনুপস্থিতিতে যে ফাঁসির যে রায়, সেটি আসলে এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। যদিও জাতিসংঘ যেটি বলছে যে তাদের যে তদন্ত অনুযায়ী, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় তাদের তদন্ত অনুযায়ী 1400 জন ব্যক্তি আসলে এই জুলাই আন্দোলনে আসলে প্রাণ হারায়, এর মধ্যে আসলে শিশুও ছিল। সেটি আসলে এই রায়ের যারা ভুক্তভোগী তাদের জন্য এক ধরনের আসলে প্রভাব, মানে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ। তবে আসলে যারা আসামি অথবা যাদের বিরুদ্ধেই অভিযোগ, তাদের জন্য আসলে এই রায়টি আসলে তাদের জন্য বলছে যে একটি মুহূর্ত। এছাড়া যাদের বিরুদ্ধে আসলে এই রায়টি প্রকাশ করা হলো, যে দুজনকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের বলা হচ্ছে যে তাদের আসলে অনুপস্থিতিতে এই রায়টি আসলে একটি মানবাধিকার লঙ্ঘন এবং তারা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো আইনজীবী নিয়োগ সহ তাদের সেই সুযোগটা তারা পায়নি এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের যে মতামত, সেই মতামতটি তারা জানাতে পারেনি। সেটি আসলে যারা যে আসলে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে তারা সেটি বলছে। এবং আপনি জানেন যে যদিও এই গণ অভ্যুত্থানের সময় আসলে যেই পরিস্থিতি আমরা দেখেছিলাম, তখন যে আসলে কার্যক্রমগুলো হয়েছিল, যেভাবে গণহত্যাগুলো হয়েছিল, হাজার হাজার মানুষের যে মৃত্যু, তখন যেভাবে নির্দেশদাতা হিসেবে কাজ করেছিল শেখ হাসিনা সহ আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের এই ফোন আলাপ সহ বিভিন্ন ধরনের যে কার্যক্রম, সেগুলো কিন্তু আদালতে আসলে উপস্থাপন করা হয়েছিল। এবং প্রসিকিউটররা যেটি বলছেন যে ধরনের তথ্য প্রমাণ এই আদালতে আসলে উপস্থাপন করা হয়েছে, সেই তথ্য প্রমাণ দিয়ে বিশ্বের যে কোনো আদালতে যদি এটি প্রকাশ করা হয় অথবা তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়, সেখানেও আসলে সেম রায়টি দেওয়া হবে এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেটি আসলে আন্তর্জাতিক সংস্থাগুলো যেটি বলছে যে তাদের অনুপস্থিতিতে রায়টি ঘোষণা করা হয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি যে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই, আইনগত ভিত্তিতেই তাদের এই রায়টি হয়েছে, তাই তো? জি, আপনি জানেন যে এই রায়কে ঘিরে গত কয়েকদিন ধরে আসলে আন্তর্জাতিক মহলে এক ধরনের আলোচনা হচ্ছে এবং আপনি জানেন যে গতকাল সকাল থেকে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেই, সেখানে আন্তর্জাতিক মিডিয়াগুলো সকাল থেকেই লাইভ টেলিকাস্ট করছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের ফেসবুক পেজ থেকে এবং বিটিভি থেকেও সরাসরি সম্প্রচার করেছে এই লাইভ, এবং সারা বিশ্ব যেন দেখতে পারে আসলে কিভাবে হচ্ছে এবং এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না ওঠে, সেজন্য আসলে এটি আয়োজন করা। এবং এর আগে থেকেও, রায়ের আগে থেকেও আসলে তথ্য উপাত্ত সংগ্রহ, এছাড়া ভিডিও প্রমাণ, তাদের ফোন রেকর্ড সহ বিভিন্ন ধরনের তথ্য, সেগুলো আসলে প্রকাশ করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে প্রসিকিউশন থেকে যেটি বলা হচ্ছে, যেন এই রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের যেন প্রশ্ন না ওঠে, সেই জন্য তারা যে ধরনের প্রমাণাদি আসলে আদালতে প্রকাশ করেছে অথবা উপস্থাপন করেছে, সেটি বিশ্বের যে কোনো আদালতে যদি প্রকাশ করা হয় তাহলে একই ধরনের আসলে শাস্তি হবে, সেটি তারা বলছে।
কিন্তু মিনহাজ চৌধুরী, জাতিসংঘ যে প্রতিক্রিয়া তাদের প্রতিক্রিয়ায় তারা একই সঙ্গে মৃত্যুদণ্ডকে তারা বিরোধিতা করেছে, আবার একই সঙ্গে তারা বলেছে যে এই রায়টি যারা ভুক্তভোগী রয়েছে সে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত। তাহলে দুই রকমের মন্তব্য কেন জাতিসংঘের? এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে আপনি জানেন যে আন্তর্জাতিক মহলে এক ধরনের মৃত্যুদণ্ড যখন কোনো আসামিকে দেয়া হয় তাহলে সেটাকে আসলে কেউই আসলে সেভাবে সমর্থন করে না। তো সেই হিসেবে যদি তাদের ভাষ্য অনুযায়ী হয়তো মৃত্যুদণ্ডটা না দিয়ে হয়তো যাবজ্জীবন সেই ধরনের যদি কোনো রায় দেওয়া হতো তাহলে সেটাকে হয়তো এমনভাবে তারা নেগেটিভ ভাবে সেটাকে আসলে বলতো না। এবং আপনি যেটি বলছিলেন যে তারা আসলে বলছে যে এই রায়টি অনেক গুরুত্বপূর্ণ, যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের পরিবারের জন্য অথবা তাদের জন্য। কারণ হচ্ছে যেহেতু তারা নিজেরাই একটি ইনভেস্টিগেশন করেছে, তাদের টিমই বলছে যে 1400 মানুষ আসলে সেখানে নিহত হয়েছে, এর মধ্যে অনেক শিশুও রয়েছে। তো তারাই স্বাভাবিকভাবেই যখন যদি বলে একেবারেই যদি এই রায়টিকে একেবারেই উড়িয়ে দেয় তাহলে তো তাদের ইনভেস্টিগেশনটাই আসলে আর কোনো সত্যতা থাকলো না। তো সেই হিসেবে হয়তো জাতিসংঘ একইভাবে তারা যেহেতু মৃত্যুদণ্ডটাকে কোনো আসামিকেই তারা সমর্থন করে না, সেই হিসেবে তারা বলছে যে এই রায়টি আসলে মৃত্যুদণ্ড হিসেবে সেটি পূর্ণাঙ্গভাবে সমর্থনযোগ্য না। এবং পাশাপাশি তারা বলছে যে এই রায়টি এক ধরনের সমর্থনযোগ্য যারা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন তাদের জন্য। মিনহাজ চৌধুরী, এই যে জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো তারা যে এই রায়টিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, এই তাদের প্রতিক্রিয়া কি আমাদের বাংলাদেশের যে আন্তর্জাতিক মহলে একটি ইমেজ রয়েছে সেখানে কি কোনো প্রভাব ফেলবে? না, আপনি জানেন যে এর আগেও এই সেম যে ট্রাইব্যুনাল আছে সেখানেও যখন মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন জামায়াত বিএনপির বিভিন্ন নেতাদের যখন ফাঁসির আসলে রায় হয় তখনও কিন্তু একই ধরনের আসলে তারাও হচ্ছে এক ধরনের নিন্দা জানিয়েছিল যে ফাঁসির রায়কে কেন্দ্র করে। এবং আমরা বরাবরই দেখি যে ফাঁসির যদি কোনো ধরনের রায় হয় সেক্ষেত্রে আসলে আন্তর্জাতিক মহলে এক ধরনের আসলে সেটিকে সমর্থনযোগ্য করে না তারা। এবং তারা যেটি বলে যে তারা সেটিকে কোনোভাবেই সমর্থন করে না একটি মানুষকে ফাঁসির কাজটি আসলে তার মৃত্যুবরণ করাটি। তো সেই হিসেবে হয়তো এক ধরনের তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তবে আন্তর্জাতিক মহলে স্বাভাবিকভাবেই যখন একটি গণ অভ্যুত্থানের পর যখন এ ধরনের রায় দেয় এবং এটি গণ অভ্যুত্থানের পরেই প্রথম একটি রায়, এবং সেই রায়ে যখন এই ধরনের আসলে প্রতিক্রিয়া দেয় তখন একটি কিছুটা ধরনের নেগেটিভ প্রভাব ফেলতে পারে। কিন্তু মূল যেই ব্যাপারটি সেটি হচ্ছে যে তাকে ফিরিয়ে আনা, তো সেটির ক্ষেত্রেও এক ধরনের প্রভাব আসলে ফেলতে পারে এই মৃত্যুদণ্ডের রায়। সেক্ষেত্রে আমরা প্রথমেই আলোচনা করছিলাম যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা। তার আগে একটু জানতে চাই যে ভারতের প্রতিক্রিয়াটা আসলে কি ছিল গতকাল যে প্রতিক্রিয়াটা জানিয়েছে রায়ের পর। যে আপনি জানেন যে ভারত কিন্তু এক ধরনের যে মানে না ছুঁই ধরি মাছ না ছুঁই পানি এমন ধরনের আসলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত, যে তারা স্পষ্ট করে কোনো ধরনের বক্তব্য কিন্তু দেয়নি যে আমরা এই রায়টিকে সমর্থন করছি অথবা আমরা এই রায়টিকে সমর্থন করছি বিরোধিতা করছি, এমন ধরনের স্পষ্ট কোনো ধরনের বার্তা কিন্তু ভারতের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। ভারত যেটি বলছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তারা আসলে পর্যবেক্ষণ করছে, এই রায়টিকে তারা কঠিনভাবে তীক্ষ্ণ নজর রাখছে এই রায়টিতে, এবং বাংলাদেশের জনগণের সাথে তারা আছে। কিন্তু এই রায়ের পরবর্তীতে আসলে এই রায়টি আসলে ভালো হয়েছে অথবা এই রায়টি সমর্থনযোগ্য না, এই ধরনের কোনো ধরনের মন্তব্য তারা দেয়নি। এবং আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু তাদের কাছে চাওয়া হয়েছে, এর আগেও বারবারও এই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাওয়া হয়েছিল যখনই 5 আগস্টের পর তিনি ভারতে চলে যান, কিন্তু ভারত কিন্তু সেভাবে আসলে সেটিকে সাড়া দেয়নি। এবং আমরা বিশ্লেষকরা যেটি বলছেন যে এই রায়ের পরবর্তীতে গতকাল যখন আবারও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, এবং যেটি বলছে আজকেও আপনার প্রসিকিউটরের পক্ষ থেকে বলা হয়েছে যে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে আসলে আবেদন করা হবে ভারতের কাছে চাওয়া হবে শেখ হাসিনাকে। কিন্তু ভারতের যারা আসলে বিশ্লেষক আছেন বিভিন্ন, তারা যেটি বলছেন যে ভারত থেকে আসলে হয়তো পাঠানোর এক ধরনের সুযোগ থাকতো যদি না তার আসলে মৃত্যুদণ্ডের রায় দিত। কারণ ভারত কোনোভাবেই চাইবে না যে এই মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামিকে বাংলাদেশের কাছে দিয়ে দিতে। এবং কারণ আপনি জানেন যে
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন, সাবেক যে রাষ্ট্রদূত তিনিও আজকে বলেছেন যে ভারত কি চাইবে নাকি যে ফাঁসির জন্য তো সেই হিসেবে আমরা বলতেই পারি, যেহেতু আপনি জানেন যে ভারতের সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দীর্ঘ সময় ধরে এক ধরনের বন্ধুত্ব আছে। তো এই সময়ে ভারতের বিশ্লেষকরা বলছেন যে বর্তমান যে সরকার আছে সেটি আসলে ভারত বিরোধী এক ধরনের সরকার, সেটি অনেক বিশ্লেষকরা বলছেন। তো ভারতকে যদি এখন বাংলাদেশের কাছে পাঠিয়ে দেয় তাহলে হয়তো সেই শক্তিটিকে ভারত এক ধরনের সমর্থনই করে ফেলছে। তো সেই হিসেবে আসলে ভারত চাইবে না বাংলাদেশের কাছে পাঠাতে। তবে বাংলাদেশের কাছে না পাঠিয়ে এখন বাংলাদেশ এবং ভারতের পক্ষে আসলে কি ধরনের সম্পর্ক থাকে সেটি একটি দেখার বিষয়। কারণ ভারত যেহেতু বাংলাদেশের দীর্ঘদিন সময়ের এক ধরনের প্রতিবেশী রাষ্ট্র, তো সেই রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক এক ধরনের সম্পর্ক আছে। তো সেই সম্পর্কের খাতিরে এই ভারত থেকে শেখ হাসিনাকে পাঠানোকে কেন্দ্র করে সেটি আসলে এখন কোন পথে যায় সেটি সামনের দিনগুলোতেই দেখা যাবে। একদম মিনহাজ, আন্তর্জাতিক অঙ্গন থেকে একটু ফিরবো আমাদের অভ্যন্তরীণ অঙ্গনে। রায়ের পরবর্তীতে বলেছিল যে এই রায়টিকে আসলে তাকে কোনোভাবে শুধু ফাঁসিতে হলেই সেটি আসলে একবার ফাঁসি দিলেই সেটি হবে না, সেটিকে বাস্তবায়ন করা এখন যথেষ্ট না, এটা আসলে যথেষ্ট না। এবং তিনি আসলে প্রকাশ করেছেন যে তিনিও আসলে ভুক্তভোগী, যে হাসিনার যে ফ্যাসিস্টের যে কার্যক্রম সেটির কারণে তিনিও ভুক্তভোগী হিসেবে তিনিও এই ধরনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি পক্ষ থেকে কোনো ধরনের আমরা প্রতিক্রিয়া দেখতে পাইনি। এবং অন্যান্য যে রাজনৈতিক দল, যেমন আপনি এনসিপি যদি বলি, যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটি বলেছেন যে এই রায়কে তারা সন্তুষ্ট, তবে তারা পূর্ণাঙ্গভাবে সন্তুষ্ট হবেন যদি শেখ হাসিনাকে দেশে এনে আসলে ফাঁসির কাছে ঝুলানো হয়, তখনই আসলে তারা পূর্ণাঙ্গভাবে সন্তুষ্ট হবেন। এছাড়া জামায়াতের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই রায়ের পরবর্তীতে আসলে এটি একটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয়েছে। তবে রাজনৈতিক দলগুলো সেভাবে আসলে এই রায়কে ঘিরে রায়ের পরবর্তীতে প্রতিটি রাজনৈতিক দল থেকে যেভাবে আসলে অন্যান্য সময় আমরা যেটি দেখি, আমরা এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাদের যখন ফাঁসি অথবা মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন জামায়াত সহ বিএনপি নেতাদের ফাঁসির যে ধরনের রায় হয়েছিল, এর পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ধরনের আসলে উল্লাস আমরা লক্ষ্য করেছিলাম, সেটি আমরা গতকাল তেমনভাবে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের যে ধরনের আসলে উচ্ছ্বাস অথবা উল্লাস সেটি আমরা তেমনভাবে রাজপথে দেখতে পাইনি। এবং সাধারণ মানুষের এক ধরনের আসলে উচ্ছ্বাস দেখা গেছে কিছুটা। এছাড়াও হয়তো জুলাই মঞ্চ, গণ অধিকার পরিষদ, তাদেরকে আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করতে। তবে বড় রাজনৈতিক দলগুলোর সেভাবে এক ধরনের মিছিল সেটি আমরা দেখতে পাইনি। যেমনটি আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতিক্রিয়া আমরা দেখেছি যে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছে। তবে তাদের একটি শঙ্কার কারণ ছিল, জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের যারা সদস্য আছেন তারা যেটি বলছিলেন যে গত জুলাই গণঅভ্যুত্থানের সময় যিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার আইজিপির যে সাজা দেওয়া হয়েছে 5 বছর, তারা যেটি বলছে যে এই 5 বছর আসলে খুব কম হয়ে গেছে, যেহেতু তিনিও এক ধরনের নির্দেশদাতা হিসেবেই কাজ করেছেন। তো তিনি রাজ সাক্ষী হিসেবে যদি 5 বছর হিসেবে তার সাজা হয় তাহলে সেটি আসলে সঠিক সাজা হচ্ছে না, সেটি তারা দাবি করছেন। তারা বলছেন যে তার রায়টিকে আবারও বিবেচনা করা উচিত, অন্তত তাকে যাবজ্জীবন কারাদণ্ড যেন দেয়া হয়। মিনহাজ, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসলে শেখ হাসিনা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠলেন এই 16 বছরের ক্ষমতায় থাকার পর? এই রূপটা তিনি কিভাবে পেলেন, মানে এই উপাধিটা কিভাবে হলো শেখ হাসিনা? তিনি ফ্যাসিস্ট সরকারে কিভাবে পরিণত হলেন? আপনি জানেন যে এটি এই বাংলাদেশের জন্য এই রায়টি শুধু কিন্তু একজন শেখ হাসিনার রায় না, এটি আসলে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটি এক ধরনের বার্তা বয়ে আনবে এবং আগামীতে যারা রাজনীতিতে আসবে বাংলাদেশে, যারা সরকার গঠন করবে, সকলের জন্য এক ধরনের বার্তা যে আপনি যদি গণহত্যা করেন, আপনি যদি গুলি করার নির্দেশ দেন, এই ধরনের কার্যক্রমের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনারও এই ধরনের পরিণতি হতে পারে, আপনারও আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার বিরুদ্ধেও অ্যাকশনে যেতে পারে, আদালত আপনার বিরুদ্ধেও আসলে মানবতা বিরোধী অপরাধে আপনাকে ফাঁসির মতো রায় আপনাকে দিতে পারে। তো এটি যারা আগামীতে রাজনীতিতে আসবেন তাদের জন্য একটি বার্তা বয়ে আনবে এবং তারাও সেটির জন্য সতর্ক থাকবে। এবং আপনি যেটি বলছিলেন যে কিভাবে শেখ হাসিনা এক ধরনের ফ্যাসিস্ট
অবস্থায় আসলো অথবা তিনি কিভাবে আসলে রূপান্তরিত হলেন। আপনি যদি খেয়াল করেন যে আমরা ছোটবেলা থেকে যখন দেখছি যে ইতিহাসের যে বইগুলো, যখন থেকে আসলে গত 15 থেকে 16 বছরে শেখ হাসিনা যখন আসলে ক্ষমতায় আসলেন, সেই সময়টাতে আপনি যদি সাধারণ জ্ঞানের ছোট ছোট বাচ্চাদের বইগুলোতেও যদি দেখেন, সেখানেও আমরা হয়তো এর আগে যেটি দেখেছিলাম যে যারা আসলে মৃত্যুবরণ করেছেন অথবা শহীদ হয়েছেন অথবা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের আসলে আলোচনা অথবা তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে বইগুলোতে আসলে আলোচনা হতো। তবে আমরা দেখেছি যে গত প্রায় 8 থেকে 10 বছর 15 বছর এই সময়টাতে আমরা দেখেছি একজন জীবিত ব্যক্তির নামেও আসলে সাধারণ জ্ঞান বইগুলোতে পর্যন্ত তার যে জয়গান এবং এক ধরনের বাধ্য করা হতো, এবং তাদেরকে নিয়ে যে ধরনের ডকুমেন্টারি মুভি এবং তার যে একটা আসলে ক্ষমতা, সেই ক্ষমতাকে আসলে একীভূত করে রাখা। এবং অনেকে বলা যায় যে আসলে বিভিন্ন ডকুমেন্টারিগুলোতে আমরা দেখেছি যে অল প্রাইম মিনিস্টার্স ম্যান, এই ধরনের যে ডকুমেন্টারিগুলো প্রকাশ হয়েছে আল জাজিরাতে, তো সেগুলোতে আমরা আসলে দেখেছি যে একজন আসলে ফ্যাসিস্ট কিভাবে গড়ে ওঠে সেটির একটি তথ্য প্রমাণ সহ আমরা দেখতে পেয়েছিলাম। মিনহাজ, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই রায়টি আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলবে, যারা পরবর্তীতে ক্ষমতা আসবে তাদের জন্য একটা মেসেজ, একটা বার্তা। তো সেই ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচন হচ্ছে, এই ভোটারদের মধ্যে কি রায়টি কোনো প্রভাব ফেলবে কিনা? না, সেটি তো অবশ্যই। যেহেতু আপনি জানেন যে গত 15 থেকে 16 বছর যে 3টি নির্বাচন হয়েছে, 2009-এর পর থেকে 2014, 18 এবং 2024 সালে আমি এবং দামির যে নির্বাচন বলা হয়ে থাকে, তো সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ ভোটার যারা আছেন, তারা কিন্তু খুব একটি লম্বা সময় ধরে আসলে ভোট এখনো দিতে পারেনি। এমন হয়েছে যে 2009-এর পরে সে ভোটার হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 15 বছরে সে কোনোভাবেই এখনো ভোট দিতে পারেনি। তো সাধারণ মানুষের যে একটি ভোটের প্রতি একটি আকাঙ্ক্ষা আছে, কবে ভোট হবে সেটি নিয়ে যে এক ধরনের আগ্রহ আছে, এবং এই রায়ের ফলে কিন্তু আওয়ামী লীগ যেহেতু এখন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, তাদের কিছুটা আসলে ব্যাকফুটে এখন তারা থাকবে সেটি বলা যায়। যদিও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটি সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এরপরেও তাদের যে একটি আসলে ভোটার আছে, সেই ভোটারটি কিন্তু এক ধরনের ফ্যাক্টর থাকবে, কারণ তাদের থেকে 20 থেকে 30% যে একটি ভোটার, সেই ভোটারটি বিএনপি, জামায়াত সহ এনসিপি সহ যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, তারা চাইবে যে সেই ভোটারগুলোতে কাজে লাগাতে। এবং আওয়ামী লীগের যে আসলে সময়কার যে 3টি নির্বাচন, সেই সময়টাতে সাধারণ মানুষ যেভাবে ভোট দিতে পারেনি, সামনের নির্বাচনে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেই নির্বাচনে আশা করি যে সাধারণ মানুষ তাদের পছন্দের একটি আসলে প্রার্থীকেই বেছে নেবে এবং তাদের ভোটাধিকারকে পূর্ণ সমর্থনভাবে প্রয়োগ করবে। এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তারা নিশ্চয়ই সতর্ক হবেন এবং সেই হিসাব নিকাশ করেই তারা কিন্তু ভোট দিবেন। তারা হয়তো আসলে চিন্তা করবে যে আমি কাকে আসলে ভোট দিচ্ছি, সেই ভোটের মাধ্যমেই কি আমি আবারও একটি ফ্যাসিস্টকে আসলে জয়ী করছি কিনা, অথবা কাকে ভোট দিলে আসলে আমি আমার স্বাধীন মতো আসলে চলতে পারবো এবং দেশ একটি ভালো অবস্থানে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পরবর্তীতে সাহায্য করবে, এমন একটি ব্যক্তিকেই হয়তো তারা বেছে নেবে। মিনহাজ, আমরা দেখছি যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের, তারপরও কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে। আমরা যেরকম লকডাউন দেখেছি, শাটডাউন দেখেছি, এই কার্যক্রমগুলো কিন্তু চলমান রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু নানা রকমের অস্থিরতা শুরু হয়েছে, উত্তেজনা চলছে। গতকাল আমরা 32 নম্বরের ধানমন্ডি 32 নম্বরের উত্তেজনা দেখেছি, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, এসবও দেখছি। আজকে রায় ঘোষণার পরের দিনের আজকে ঢাকার বা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর কি পরিস্থিতি আপনি দেখেছেন এবং কি খবর রয়েছে আপনার কাছে? যে আপনাকে যদি একটি মজার গল্প বলি, সেটি হচ্ছে যে গতকাল যখন ধানমন্ডি 32-এ যারা বিক্ষুব্ধ জনতা, তারা যখন আসলে এই যে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেটি একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য যখন যাচ্ছিল, এবং সেটির প্রতিরোধে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেটিকে আসলে প্রতিরোধ করা হয়, এরপরে আসলে এক ধরনের সংঘর্ষও হয়। তো আন্তর্জাতিক যারা গণমাধ্যমে যারা কাজ করেন, তারা এক ধরনের আসলে কনফিউজড হয়ে যায়, মানে যারা হচ্ছে দেশের বাইরে থেকে দেখছিল, অনেকে হয়তো ভাবছিল যে এই বিক্ষুব্ধ জনতা হয়তো এই শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে তারা আসলে বিক্ষুব্ধ হয়েছে, যে শেখ হাসিনাকে কেন ফাঁসির রায় দেয়া হলো। এবং আমাদের সাথে আসলে কথা হয় কয়েকজন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যারা কাজ করে তাদের সাথে, এবং তাদেরকে আসলে বুঝাতে
অনেক চেষ্টা করা হয় যে এটি আসলে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে এই আন্দোলন না, এই আন্দোলন হচ্ছে শেখ হাসিনার যে পিতা ছিলেন শেখ মুজিবুর রহমান তার বাড়িটি আসলে গুড়িয়ে দেওয়ার জন্য বিক্ষুব্ধ জনতা এই রায়ের পরবর্তীতে তারা বিক্ষোভ করছে এবং পুলিশ তাদেরকে আসলে প্রতিরোধের জন্য কাজ করছে। এর পরবর্তীতে আসলে আপনি যদি দেখেন যে আজ সারাদিন যে পরিস্থিতি, আজ সারাদিন মোটামুটি দেখা যাচ্ছে যে রাজধানীতে মোটামুটি স্বাভাবিকভাবেই আছে যান চলাচল, এবং ঢাকাতে যে ধরনের যানজট দেখা যায় আজ সেটি স্বাভাবিকভাবেই আছে। এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়ি সেটিতে গতকাল রাতেও আসলে ৩ স্তরের নিরাপত্তা ছিল, বিজিবি পুলিশ সহ সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা হচ্ছে নিয়োজিত ছিলেন। এছাড়াও আজকেও সেম অবস্থায় আছে সেখানে বিরাজমান। এছাড়াও সেখানে সংবাদ মাধ্যম এর যারা কর্মী আছেন তাদের সাথেও পুলিশ সাথে দিয়ে আসলে তাদেরকে ভিতরে পাঠানো হচ্ছে। এছাড়া অন্য কাউকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ধানমন্ডি ৩২ নম্বর সড়কে। তবে কিছু কিছু উৎসুক জনতা আছে, তারা দেখতে আসছেন যে কি হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আজও আমরা দেখেছি বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সেখানে টহল মোতায়েন করছে এবং তারা হচ্ছে সেখানে সজাগ আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো সতর্ক অবস্থানে রয়েছে। মিনহাজ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের এই রায়টি একটি বাংলাদেশের বিচার ব্যবস্থায় মাইল ফলক হয়ে থাকবে এমনটি বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তারা বলছেন এই রায়ের পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, একই সঙ্গে নির্বাচন যেটি রয়েছে সেটিতেও প্রভাব ফেলবে। নিশ্চয়ই যারা ভোটাররা রয়েছেন তারা নিশ্চয়ই অনেক হিসাব নিকাশ করে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর এমন লাইভ এবং কন্টেন্ট পেতে চোখ রাখুন বাংলা নিউজের ফেসবুক পেজে, একই সঙ্গে সাবস্ক্রাইব করুন বাংলা নিউজের ইউটিউব চ্যানেলে। সবাইকে শুভকামনা।